হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সামনের মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য রেখে আমি নিয়ে এসেছি এবিটিএ টেক্সট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানের 2 নাম্বার কোশ্চেনগুলোর সমাধানের ক্লাস। এটা আমাদের পার্ট 1। আজকে আমরা করব পেজ নাম্বার 33 ও 76 থেকে যেসব 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলোর সমাধান। তোমরা যদি ভৌত বিজ্ঞানে 100-এ 100 তুলতে চাও তাহলে তোমাদের অবশ্যই এবিটিএ টেক্সট পেপার থেকে 2 নম্বরের কোশ্চেনগুলোর সমাধান করে যেতে হবে। আশা করি আমি যে 2-3টা পার্টের মধ্যে এই 2 নম্বরের কোশ্চেনগুলোর সমাধান করাবো সেগুলো সব করে গেলে তোমরা 100-এ 100 তুলতে পারবে এবং সব কোশ্চেনগুলোই কমন পাবে। চলো তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা পেজ নাম্বার 33 থেকে শুরু করছি। কোশ্চেন নাম্বার 1, 1 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, স্থিতিশীল উন্নয়ন কি, এর জন্য কি কি পরিকল্পনা প্রয়োজন। স্থিতিশীল উন্নয়ন কাকে বলবো? ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করার জন্য যে পরিকল্পনা বা ধারণা তাকেই বলা হয় স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়নের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া প্রয়োজন। কি কি? অনবীকরণযোগ্য শক্তির ব্যবহার কমানো, নবীকরণযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ারভাটা শক্তি, ভূতাপ শক্তি এর ব্যবহার বাড়ানো। 2 নম্বর, বজ্র পদার্থের পূর্ণ ব্যবহার আমরা 4R পদ্ধতি অবলম্বন করার কথাও বলতে পারি। ওকে, এরপরে চলে গেলাম আমি কোশ্চেন নম্বর 2। 2 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ কি। 1 নম্বর, গ্যাসের গতীয় তথ্য অনুযায়ী গ্যাসীয় অণুগুলিকে বিন্দুবৎ ধরা হয়েছে। এদের মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল, কিন্তু বাস্তব গ্যাসগুলির অণুগুলির আয়তন সসীম। ওকে, এটা বাস্তব হবে। 2 নম্বর কি, গ্যাসের গতীয় তথ্য অনুযায়ী গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল বর্তমান। তাহলে এই দুটো কারণের জন্যই বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি হয়। এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 3। 3 নম্বর কোশ্চেন, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসৎ সমশিষ্য ও বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে দেখো, এখানে আমি ছবিটি করে রেখেছি। উত্তল লেন্সের সাহায্যে অসৎ সমশিষ্য ও বস্তুর আকারের চেয়ে বড় প্রতিবিম্ব গঠন করতে গেলে আমরা জানি বস্তুটিকে ফোকাস দৈর্ঘ্যের মধ্যে রাখতে হবে। তাহলে কি লেখা আছে, বস্তুটিকে লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে রাখলে বস্তুটির প্রতিবিম্ব বস্তুটি যেদিকে থাকে সেই দিকে গঠিত হয় এবং প্রতিবিম্ব অসৎ সমশিষ্য ও বস্তুর আকারের চেয়ে বড় হয়। তোমরা এই ছবিটি আঁকা অবশ্যই প্র্যাকটিস করে নিও। এরপরে অথবার কোশ্চেন, রৈখিক বিবর্ধন কাকে বলে। 5 সেমি দীর্ঘ একটি বস্তু উত্তল লেন্সের সামনে রাখলে বিবর্ধন 5, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত। রৈখিক বিবর্ধন, প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। এবার আমরা অঙ্কটি দেখে নিই। আমরা জানি প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান সমান রৈখিক বিবর্ধন ইন্টু বস্তুর দৈর্ঘ্য। আসলে রৈখিক বিবর্ধন সমান সমান হয় প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এখান থেকে আমি একবারে লিখে দিয়েছি প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান সমান রৈখিক বিবর্ধন ইন্টু বস্তুর দৈর্ঘ্য। রৈখিক বিবর্ধন দেওয়া ছিল 5, বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য 5 ইন্টু 5 করলে 25 সেন্টিমিটার। ঠিক আছে। আর এই এবিটিএ টেক্সট পেপার থেকে যেসব অঙ্কগুলো আছে সব অঙ্ক আমি এখানে করিনি, বাকি অঙ্কগুলোর পার্টিকুলার ক্লাস আমি আলাদাভাবে করিয়ে দিব। ঠিক আছে। এরপরে আমরা চলে গেলাম নেক্সট কোশ্চেন নম্বর 4। 4 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, গৃহস্থালিতে ব্যবহারের জন্য ডিসি পরিবর্তে এসি ব্যবহার করার সুবিধাজনক কেন।
এসি ব্যবহার করা সুবিধাজনক কেন? ওকে, আমি দুটো কারণ দিয়েছি। প্রথম কারণ কি, ডিসি অপেক্ষা এসি কারেন্ট পরিবহন লস অনেক কম। যেহেতু আমাদের বাড়ি থেকে পাওয়ার প্ল্যান্টগুলি অনেক দূরে অবস্থিত, তাই এসি তড়িৎ ব্যবহার করা হয়। নাহলে ডিসি কারেন্ট ব্যবহার করলে পরিবহনের জন্যই অনেক বিদ্যুৎ নষ্ট হয়ে যেত। 2 নম্বর কারণ কি, গৃহস্থালির প্রয়োজন অনুযায়ী ট্রান্সফর্মার ব্যবহার করে সহজেই এসি কারেন্টের ভোল্টেজ পরিবর্তন করা যায়, কিন্তু ডিসি কারেন্টের ভোল্টেজ পরিবর্তন করা যায় না। আমাদের বাড়িতে যেসব সরঞ্জাম ব্যবহৃত হয় সেই সরঞ্জামগুলি অনেক কম ভোল্টেজে চলে, তাই আমরা এসি কারেন্টের ভোল্টেজকে ট্রান্সফর্মার ব্যবহার করে কিন্তু সহজেই কমিয়ে বা কখনো বাড়িয়ে নিতে পারি। ওকে, তাই আমরা এসি ব্যবহার করি। অথবা কোশ্চেন, বার্লো চক্রের ঘূর্ণনের কিরূপ পরিবর্তন হবে যদি তড়িৎ প্রবাহ বাড়ানো হয়, তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হয়? তাহলে বার্লো চক্রের ঘূর্ণনের কিরূপ পরিবর্তন হবে যদি তড়িৎ প্রবাহ বাড়ানো হয়? তড়িৎ প্রবাহ বাড়ালে বার্লো চক্রের ঘূর্ণন বেগ বেড়ে যাবে এবং প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হলে বার্লো চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে। ঠিক আছে, এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 5। HCl উদ্বায়ী পদার্থ কিন্তু NaCl অনুদ্বায়ী পদার্থ কেন? কি বলা হয়েছে, HCl একটি সমযোজী যৌগ, এর মধ্যে কেবল দুর্বল ভ্যান ডের ওয়াল বল কাজ করে, তাই এটি উদ্বায়ী পদার্থ। অপরপক্ষে NaCl একটি তড়িৎযোজী যৌগ, এর মধ্যে তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করে। NaCl যৌগের মধ্যে একটি Na+ আয়নের চারপাশে 6টি Cl- আয়ন অথবা একটি Cl- আয়নের চারপাশে 6টি Na+ আয়ন অবস্থান করে বৃহদাকার ল্যাটিস জালক গঠন করে, তাই NaCl যৌগটি অনুদ্বায়ী যৌগ। ওকে, এইভাবে আমরা উত্তরটা করব। এরপরে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে আছে লুইস ডট C2H4 ও HF অণুর লুইস ডট দেখাও। আচ্ছা, লুইস ডট তোমাদের একটা কমন কোশ্চেন, কিন্তু কোনটা আসবে সেটা বলা যায় না। তোমরা বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে সবগুলোই অবশ্যই করে যেও। এখানে যে দুটো দেওয়া আছে আমি সেই দুটোই শুধু বলছি, তাছাড়া আমি অনেকগুলো এখানে বই থেকেই তুলে রেখেছি। যদি তোমাদের লুইস ডট গঠনে কোনো রকম সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও, আমি সেটার আলাদাভাবে ক্লাস করিয়ে দিব। ওকে, C2H4 দেখো, C2H4 অণুর লুইস ডট স্ট্রাকচার। এখানে কার্বন আছে 2টো, হাইড্রোজেন আছে 4টা, তাই না? আমরা জানি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা 1, তাহলে এই যে 1 দেখানো হয়েছে, এবং কার্বন পরমাণুর ইলেকট্রন সংখ্যা 6, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে 2 আর 4, সর্ববস্থিত কক্ষে আছে 4টা। তাহলে এইভাবে আমরা লুইস ডট স্ট্রাকচারটা দেখাতে পারলাম। এরপরে আর কোনটা ছিল, HF। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইড এর লুইস ডট স্ট্রাকচার। হাইড্রোজেনের 1টা ইলেকট্রন এবং ফ্লোরিনের 9টা, তাহলে 2 এবং 7। এটাও সমযোজী যৌগ। হাইড্রোজেন একটা এর ইলেকট্রনটাকে এখানে রাখবে এবং ফ্লোরিন এর একটা ইলেকট্রনকে এখানে রাখবে, তাহলে এই যে ইলেকট্রন জোড় এটাকে হাইড্রোজেনও ব্যবহার করবে এবং ফ্লোরিনও ব্যবহার করবে। এইভাবে HF হাইড্রোজেন ফ্লোরাইড অণু গঠিত হয়। আর বাকিগুলোও করা আছে, তোমরা অবশ্যই এগুলো সব প্র্যাকটিস করে নিও। এরপরে অথবার কোশ্চেন। অথবাতে কি দেওয়া আছে, সমযোজী ও তড়িৎযোজী যৌগের দ্রাব্যতা এবং তড়িৎ পরিবাহিতা ধর্মের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, সমযোজী তড়িৎযোজী যৌগের মধ্যে দ্রাব্যতা ও তড়িৎ পরিবাহিতার পার্থক্য। প্রথমে দ্রাব্যতার পার্থক্য। সমযোজী যৌগ অধ্রুবীয় দ্রাবক যেমন বেনজিন, ইথার এ দ্রবীভূত হয়। তড়িৎযোজী যৌগ ধ্রুবীয় দ্রাবক আর জলে দ্রবীভূত হয়। ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় এবং জলে দ্রবীভূত হয়। ওকে, আর তড়িৎ পরিবাহিতা। সমযোজী যৌগের মধ্যে ইলেকট্রন আলগাভাবে না থাকায়
বা দ্রবণে দ্রবীভূত অবস্থায় আয়নিত হয় না বলে এরা তড়িৎ পরিবহনে অক্ষম। যদিও HCl সমযোজী যৌগ হলেও জলীয় দ্রবণে এরা তড়িৎ পরিবহন করে। ওকে, এবং তড়িৎযোজী যৌগ দ্রবণে আয়নে ভেঙে যায় বলে তড়িৎ পরিবহনে সক্ষম। তারপরে চলে গেলাম আমরা কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার নাম ও সংকেত লেখো। সিলভার নাইট্রেট ও হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়াটা এখানে দেখানো হয়েছে। 2AgNO3 প্লাস H2O উৎপন্ন হবে Ag2S প্লাস 2HNO3। এই বিক্রিয়ায় যে কালো রঙের অধক্ষেপ উৎপন্ন হয় তার নাম সিলভার সালফাইড এবং সংকেত Ag2S। এরপরে চলে গেলাম আমরা 8 নম্বর কোশ্চেন, শতং বিজারণ পদ্ধতি কাকে বলে? শতং বিজারণ পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে একটি পদার্থ বা যৌগ বাহ্যিক শক্তি বা প্রভাব ছাড়াই নিজে থেকেই তার পরমাণুর বন্ধন ভেঙে নতুন পদার্থ বা মৌল তৈরি করে তাকে শতং বিজারণ পদ্ধতি বলে। যেমন কপার সালফেটকে বায়ুপ্রবাহে জারিত করে ধাতব অক্সাইডে পরিণত করা হয়। এই ধাতব অক্সাইড অপরিবর্তিত কপার সালফাইড এর সঙ্গে বিক্রিয়া করে ধাতু উৎপন্ন করে। আচ্ছা, এটা কপার সালফেট না সালফাইড হবে। ওকে, তাহলে বিক্রিয়াটা দেখানো হয়েছে, দেখো 2Cu2S প্লাস 3O2 উৎপন্ন হবে 2Cu2O প্লাস 2SO2। এই অপরিবর্তিত যেটা Cu2S কপার সালফাইড ছিল সেটা উৎপন্ন কপার অক্সাইড Cu2S এর সঙ্গে বিক্রিয়া করে কপার উৎপন্ন করে। এক্ষেত্রে যেহেতু বাইরে থেকে কোনো বিজারক পদার্থ অ্যাড করা হয় না, তাই এই পদ্ধতিকে বলা হয় শতং বিজারণ পদ্ধতি। ওকে, এরপরে অথবার কোশ্চেন। অথবাতে কী দেওয়া ছিল, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি ধাতুগুলি অত্যন্ত সক্রিয় তীব্র তড়িৎ ধনাত্মক। এদের তড়িৎ ঋণাত্মক মৌল অক্সিজেনের প্রতি তীব্র আকর্ষণ থাকায় এদের অক্সাইডগুলি সুস্থির হয়। তাই কার্বন দ্বারা এদের অক্সাইডকে বিচ্ছিন্ন করে ধাতু তৈরি করা যায় না। ওকে, এরপরে চলে গেলাম আমরা কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়ব দুটি যৌগের নাম লেখো। আচ্ছা, কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়ব দুটি যৌগের নাম আমরা লিখলাম। একটা হচ্ছে CH3CH2OH, নাম কি ইথাইল অ্যালকোহল, এক্ষেত্রে কার্যকরী মূলক কি OH। এবং CH3OCH3, এটা কি ডাইমিথাইল ইথার, এক্ষেত্রে কার্যকরী মূলক কি O। ওকে, এদের প্রত্যেকেরই আণবিক সংকেত C2H6O। তাহলে এরা একটা সমাবয়ব যৌগ, শুধুমাত্র কার্যকরী গ্রুপের ডিফারেন্স আছে। তাহলে আমরা 33 পেজের যেসব 2 নম্বরের কোশ্চেন ছিল সেগুলো কমপ্লিট করলাম। এরপরে আমরা চলে গেলাম পেজ নম্বর 76। এখানেও দেখো প্রথম কোশ্চেন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এটা 33 পেজেও ছিল। কোশ্চেন নম্বর 11, বাস্তব গ্যাসগুলির আদর্শ গ্যাস আচরণ থেকে বিচ্যুতির কারণ, এটাও আমরা করে নিলাম। এইভাবে কোশ্চেন কিন্তু রিপিট হতে থাকবে। কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেন, অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও যে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। এটা আশা করি তোমরা প্রত্যেকেই প্রমাণটা করে নিয়েছো, তাই না? এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। ওকে, এই অবতল দর্পণের প্রধান অক্ষ হলো আমাদের, এটা হলো আমাদের প্রধান অক্ষ। এফ হলো ফোকাস, পি হলো মেরু, এবং AB হলো আপতিত রশ্মি। তাহলে প্রথমে এইখানে আমি একবার পড়ে দিচ্ছি কি কি লেখা আছে এখানে। দর্পণের প্রধান অক্ষের নিকটবর্তী আপতিত রশ্মি সমূহকে উপাক্ষীয় রশ্মি বলে। একটি অবতল বা উত্তল
দর্পণের উপর এদের প্রধান অক্ষের সমান্তরাল একটি উপাক্ষীয় রশ্মি AB দর্পণের উপর আপতিত হলে প্রতিফলনের পর মুখ্য ফোকাস F এর মধ্য দিয়ে যাবে। যদি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যেমন AB আপতিত হয়েছে তাহলে সেটা সবসময় মুখ্য ফোকাস দিয়ে যাবে। দর্পণের বক্রতা কেন্দ্র C এর সঙ্গে B কে যুক্ত করা হলে BC হবে B বিন্দুতে দর্পণের উপর লম্ব। BC, এই যে BC রেখাটা ডট ডট করে দেখানো হয়েছে সেটা হবে B বিন্দুতে দর্পণের উপর লম্ব। তাহলে এখানে আমাদের আপাতন কোণ কোনটা হবে? আপাতন কোণ হবে ABC হলো আপাতন কোণ, এবং প্রতিফলন কোণ কোনটা হবে? প্রতিফলন কোণ হবে এটা, তাই না? সেটা হলো CBF সমান আর হলো প্রতিফলন কোণ। আমরা জানি প্রতিফলনের সূত্র অনুযায়ী কোণ CBF এবং ABC হবে সমান। আবার এখানে আমরা একান্তর কোণের ফর্মুলাও ব্যবহার করব। ABC এর সঙ্গে একান্তর কোণ হবে BCF এই কোণটা। ওকে, এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ। তাহলে ABC একবার CBF এর সমান, ABC একবার BCF এর সমান। অতএব আমরা বলতে পারি CBF = BCF। অতএব যে ত্রিভুজ আমরা FBC পাবো সেটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে BF এবং CF হলো সমান। আবার কম উন্মেষের দর্পণে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে B আর P বিন্দু, এই B বিন্দু আর P বিন্দু খুব নিকটবর্তী হওয়ায় আমরা লিখতে পারি PF = BF। হ্যাঁ, PF আর BF হবে সমান। তাহলে BF আমরা একবার প্রমাণ করলাম, সেটা হবে CF এর BF সমান CF, আবার BF সমান PF। অতএব আমরা বলতে পারি যে PF সমান BF সমান CF, তাই না? অতএব আমরা PF সমান BF সমান CF করলে বলতে পারবো CF হাফ অফ CP। ঠিক আছে? অতএব CF হলো ফোকাস দৈর্ঘ্য F = হাফ অফ বক্রতা ব্যাসার্ধ R। অতএব R = 2F। এটাই হলো আমাদের প্রমাণিত। অথবা কোশ্চেন, অথবাতে কি লেখা আছে? অবতল লেন্সকে কিছু প্রিজমের সমষ্টি ধরে এর অপসারী ক্রিয়া ব্যাখ্যা করো। এখানে ছবিটা দেওয়া আছে একটা অবতল লেন্স। হ্যাঁ, এই অবতল লেন্স একে আমরা টুকরো টুকরো করে নিয়েছি, এবং এই টুকরো টুকরোগুলোকে একটা প্রিজম এর সমষ্টি ধরে এর অপসারী ক্রিয়াটা আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে? তাহলে দেখো, অবতল লেন্সকে একটির উপর আরেকটি বসানো কতগুলি কর্তিত প্রিজমের সমষ্টি বলে গণ্য করা হলে প্রিজমের ভূমি লেন্সের প্রধান অক্ষ থেকে দূরে অবস্থিত। প্রিজমের যে ভূমি সেটা প্রধান অক্ষ থেকে দূরে অবস্থিত হবে। আমাদের প্রধান অক্ষ কোনটা? এক্ষেত্রে প্রধান অক্ষ হলো এটা, তাই না? আর এটাকে যদি আমরা একটা প্রিজম ভেবে নিই, তাহলে এই প্রিজমের ভূমি হলো এটা। তাই ভূমিটা আমাদের যে প্রধান অক্ষ সেখান থেকে দূরে অবস্থিত। আবার আমরা জানি প্রিজমে আলো আপতিত হলে আলোকরশ্মি প্রতিসরণের পর ভূমির দিকে বেঁকে যায়। তাই অবতল লেন্সের ক্ষেত্রে আপতিত রশ্মিগুলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষ থেকে দূরে সরে যায়। প্রধান অক্ষ থেকে আপতিত রশ্মির দূরত্ব বৃদ্ধিতে এর চ্যুতিও বৃদ্ধি পায়। ফলে প্রতিসৃত রশ্মিগুলো অবতল লেন্সের প্রধান অক্ষের উপরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এটি হলো অবতল লেন্সের অপসারী ক্রিয়া। ওকে, এখানে যেটা বলা হলো যে এইটা যদি আমাদের প্রধান অক্ষ হয়, আমরা প্রিজমের ধর্ম জানি, প্রিজমে আপতিত রশ্মি সবসময় ভূমির দিকে বেঁকে যায়। তাহলে এই যে আপতিত রশ্মিগুলো এসেছে সেগুলো সবসময় প্রিজমের ভূমি অর্থাৎ
প্রধান অক্ষ থেকে দূরে সরে যাবে, প্রধান অক্ষ থেকে দূরে সরে প্রতিষ্ঠিত হবে, প্রধান অক্ষ থেকে সবসময় দূরে সরে প্রতিষ্ঠিত হবে। তাই এগুলো কোথাও মিলিত হবে না, এদেরকে মিলিত করতে গেলে আমরা পিছনের দিকে ডট ডট করে বাড়াবো, তাহলে দেখতে পাবো এরা প্রধান অক্ষের উপর নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে এবং সেই বিন্দু থেকে এই রশ্মিগুলো অপসৃত হচ্ছে বলে মনে হবে। এটাই হলো আমাদের অবতল লেন্সের অপসারী ক্রিয়া। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, ওহমের সূত্রটি লেখো, এর থেকে রোধের গাণিতিক রূপটি লেখো। ওহমের সূত্র সবাই পড়েছ। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। ওহমের সূত্র থেকে লেখা যায় ভি ইজিক্যাল টু আইআর, আর ইজিক্যাল টু ভি বাই আই। এটাই হলো ওহমের সূত্র থেকে রোধের গাণিতিক রূপ। ভি সমান সমান বিভব প্রভেদ, আই সমান সমান প্রবাহ মাত্রা। তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলা হয়। এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 14 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা হয় না কেন? তড়িৎযোজী বন্ধনে পরমাণুগুলি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে তীব্র তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে বন্ধন গঠন করে থাকে। এই ক্ষেত্রে পরমাণু আয়নগুলির মধ্যে কোনো রকম ইলেকট্রন জোড় থাকে না, পরমাণু বা আয়নগুলির মধ্যে কোনো রকম ইলেকট্রন জোড় থাকে না। স্থির তড়িৎ আকর্ষণ বল আয়নগুলির মধ্যে সব দিকে সমানভাবে কাজ করে, কোনো নির্দিষ্ট অভিমুখে নয়। তাই তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা হয় না। ওকে, এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এবিসি মৌল তিনটির পরমাণু ক্রমাঙ্ক Z-2, Z এবং Z+1। এদের মধ্যে বি মৌলটি নিষ্ক্রিয় মৌল। এ ও সি দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রকৃতি কী হবে? সৃষ্ট যৌগের সংকেত কী হবে? ওকে, এবিসি মৌল তিনটির মধ্যে বি মৌলটি নিষ্ক্রিয় মৌল, তাই বি মৌলটির সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হবে 8। এবার আমি এই মৌলগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক, যোজক কক্ষে ইলেকট্রনের সংখ্যা ও যোজ্যতা লিখে নিয়েছি। এ মৌলটি পরমাণু ক্রমাঙ্ক Z-2, বি মৌলটির Z এবং সি মৌলটির Z+1। বি মৌলটি যেহেতু নিষ্ক্রিয় মৌল তাই এর ইলেকট্রন সংখ্যা অর্থাৎ যোজক কক্ষে ইলেকট্রন সংখ্যা হলো 8। ওকে, এবং এ মৌলটির ইলেকট্রন সংখ্যা হবে, যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা হবে 2 কম 6 এবং সি মৌলটির হবে Z+1 অর্থাৎ যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা হবে এর 1, 8 + 1 অর্থাৎ এটা টোটাল হয়ে যাবে 9, 8 + 1 9, কিন্তু যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা হবে শুধুমাত্র 1, তাই না? তাই এদের যোজ্যতা যদি আমি বলি, এ মৌলটির যোজ্যতা সর্ববহিস্থ কক্ষে আছে 6। যদি সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 5, 6, 7, 8 পর্যন্ত থাকে, তাহলে আমরা জানি যোজ্যতা বের করতে হলে 8 থেকে এদেরকে মাইনাস করতে হয়, তাই না? 8 - 6 করলে আমরা পাবো 2। এবং বি মৌলটির যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা ছিল কত? 8, তাই 8 - 8 করলে আমরা পাবো 0। এবং সি মৌলটির যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা 1। যদি যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা 1, 2, 3 থাকে তাহলে যোজ্যতা হয় 1, 2, 3। ওকে, তাই আমরা বলতে পারি বি মৌলটি নিষ্ক্রিয় মৌল 18 নম্বর শ্রেণীতে অবস্থিত, তাই এ মৌলটি 16 নম্বর শ্রেণীতে অবস্থিত হবে, যেহেতু এর পারমাণবিক ক্রমাঙ্ক বা ইলেকট্রন সংখ্যা যোজন কক্ষে 2 কম আছে। এটি অধাতু, এর যোজ্যতা হলো 2। সি মৌলটি 1 নম্বর শ্রেণীতে অবস্থিত, এটি ক্ষার ধাতু, এর যোজ্যতা 1। এ ও সি দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রকৃতি, যেহেতু একটা ধাতু একটা অধাতু, তাহলে এটা হবে তড়িৎযোজী যৌগ এবং বন্ধন হবে তড়িৎ যোজ্যতা দ্বারা যুক্ত। সৃষ্ট যৌগটি হবে C2A, প্রথমে ধাতু তারপরে অধাতু, C2A। এরপরে আবার এখানে লুইস ডট গঠন এখানে দেওয়া ছিল A2O3 এবং C2H4। C2H4টা আমরা এখনই করলাম এবং Al2O3টা
এখানে দেখানো আছে, দেখো Al2O3। অ্যালুমিনিয়ামের হলো 13, 2 8 3, অক্সিজেনের হলো 8, 2 আর 6। এর সর্ববস্থিত কক্ষে আছে 6টা, এর সর্ববস্থিত কক্ষে আছে কয়টা? 3টা। তাহলে অ্যালুমিনিয়াম কি করবে? 3টা ইলেকট্রনকে দান করবে, তাই না? অক্সিজেন একটা অক্সিজেন 2টো ইলেকট্রনকে নেবে, তাহলে অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রনের মধ্যে 2টো নিয়েছে এই অক্সিজেন পরমাণুটা, আর একটা অ্যালুমিনিয়ামের এই অতিরিক্ত একটা নিয়েছে এই অক্সিজেনটা, এবং এখানে আরেকটা যে অ্যালুমিনিয়াম আছে তার 2টো পরমাণু নিয়েছে, ইলেকট্রন নিয়েছে এই অক্সিজেন পরমাণুটা, আর একটা নিয়েছে এই অক্সিজেন পরমাণুটা। তাহলে সবার অষ্টক পূরণ হয়ে গেল। এর ফলে যে আয়নগুলো উৎপন্ন হবে Al+3 এবং অক্সিজেন -2, এবং যৌগটা হবে Al2O3। ওকে, এরপরে কোশ্চেন নম্বর 16 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস সূক্ষ্ম করতে P2O5 ব্যবহার করা হয় না কেন? অ্যামোনিয়া, আমরা জানি অ্যামোনিয়া ক্ষারীয় পদার্থ, এর সঙ্গে P2O5 বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে, তাই পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাসকে সূক্ষ্ম করতে P2O5 ব্যবহার করা হয় না। P2O5 + 6NO3 NH3 + 3H2O উৎপন্ন হয় 2NH4 3PO4 অ্যামোনিয়াম ফসফেট। এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? সমুদ্রগামী জাহাজে জলের নিচে লোহার পাইপে ম্যাগনেসিয়াম ধাতুর প্রলেপ দেওয়া থাকে কেন? সমুদ্রগামী জাহাজে জলের নিচে লোহার পাইপে লোহা অপেক্ষা অধিকতর তড়িৎ ধনাত্মক ধর্মী ধাতু যেমন ম্যাগনেসিয়াম পাতের প্রলেপ দেওয়া থাকলে লোহাতে মরচা পড়ে না। এক্ষেত্রে ম্যাগনেসিয়াম অ্যানোড হিসাবে এবং লোহার পাইপ ক্যাথোড রূপে এবং সমুদ্রগামী জল তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয়। ম্যাগনেসিয়াম অধিক তড়িৎ ধনাত্মক হওয়ায় লোহার আগে ম্যাগনেসিয়াম জারিত হয়, ফলে লোহাতে মরিচা পড়ে না। অর্থাৎ মরিচা পড়া নিবারণের জন্য সমুদ্রগামী জাহাজে লোহার জলের পাইপে ম্যাগনেসিয়াম ধাতুর প্রলেপ দেওয়া থাকে। অথবা কোশ্চেনে কী বলা হয়েছে? কপারের তৈরি বাসনপত্র দীর্ঘদিন খোলা বাতাসে রেখে দিলে এতে সবুজ রঙের আস্তরণ পড়ে কেন? কপারের তৈরি বাসনপত্র দীর্ঘদিন খোলা বাতাসে রেখে দিলে কপারের সঙ্গে বাতাসের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্পের বিক্রিয়া সবুজ রঙের বেশি কপার কার্বনের যৌগ উৎপন্ন হয়, ফলে কপারের তৈরি বাসনপত্র সবুজ রঙের আস্তরণ কপারের তৈরি বাসনপত্রে সবুজ রঙের আস্তরণ পড়ে। ওকে, বিক্রিয়াটা দেখো, বিক্রিয়াটা 2CuH2O CO2 + O2 উৎপন্ন হয় CuCO3 CuOH2। এরপরে লাস্ট কোশ্চেন নম্বর 18। কি বলা হয়েছে? C3H6O গঠন সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত ও IUPAC নাম লেখো। গঠন সংকেত কত? C3H6O গঠন সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত ও IUPAC নাম। আমাদের যে যৌগ দুটো হবে সেটা হবে, একটা হবে CH3CH2CHO, এর নাম কি হবে? প্রোপানেল। 3টা কার্বন আছে, 1 2, আমরা নামকরণ করার সময় নাম্বারিং করে দিয়েছি 1 2 3। মিথ ইথ প্রোপ, তাহলে অ্যালডিহাইড গ্রুপ আছে CHO, নাম হবে প্রোপানেল, আর গঠন সংকেতটা এদিকে করা আছে। আর আরেকটা হবে CH3COCH3, এটাকে আমরা বলবো 2 প্রোপানোন, গঠন সংকেত এদিকে করা আছে। এর সঙ্গে অথবা কোশ্চেন ছিল নিচের বিক্রিয়াগুলি সম্পন্ন করো। ওকে, তাহলে দেওয়া ছিল অ্যাসিটিলিন, HC ট্রিপল বন্ড CH, এর সঙ্গে Br2, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, শেষ অধ্যায় যৌগ অধ্যায়ে আমরা পেয়ে যাব। কি গঠিত হবে? 1122 টেট্রাব্রোমো ইথেন, গঠন সংকেতটা এইভাবে আমাদের করতে হবে। এবং স্ট্রাটিফিকেশন বিক্রিয়াটা দেওয়া ছিল CH3 COOH + C2H5OH, এর সঙ্গে গাঢ় H2SO4 বা H+, এখানে লেখা থাকলেও হবে H+,
তাই না? তাহলে উৎপন্ন হবে এস্টার। এই এস্টারটা কি ইথাইল অ্যাসিটেট এস্টার CH3COO2H5 H2O। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।